ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন সালাউদ্দিন। জানাবো দুর্নীতি মামলায় জামিন হয়নি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের। এদিকে আগামী সপ্তাহে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান এবং নাহিদ ইসলাম। জানিয়ে দেব ডাকসুতে শিবিরের বিজয় কোনো ছেলের হাতের মোয়া নয় বলছেন গোলাম মাওলানা রনি। এবং সর্বশেষ জানাবো পূবালী ব্যাংকের শেখ হাসিনার লকার জব্দ করল এনবিআর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন সালাউদ্দিন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। একই সাথে ডাকসু নির্বাচনে কিছু ত্রুটি বিচ্যুতির অভিযোগ তুলেছেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, ডাকসুতে যারা বিজয়ী হয়েছেন তাদের অভিনন্দন জানাই। এটা গণতন্ত্রের রীতি। যেহেতু বহুদিন পর নির্বাচন হয়েছে তাই কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে। ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, জাতীয় অথবা বড় দলের ব্যানারে যারা ডাকসুতে নির্বাচিত হয়েছে তাদের মধ্যে অনেকেই জাতীয় সংসদে গেছে, কিন্তু যারা স্বতন্ত্রভাবে নির্বাচিত হয়েছে তাদের মধ্যে কেউ জাতীয় সংসদে এখন পর্যন্ত আসতে পারেনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, এমন ছাত্র রাজনীতি কেউ চায় না যে রাজনীতি ফ্যাসিস্ট তৈরি করে। প্রসঙ্গত, ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা 28টি পদের মধ্যে 23টিতেই বিজয়ী হয়েছেন। সহসভাপতি পদে সাদিক কায়েম, সাধারণ সম্পাদক পদে এস.এম. ফরহাদ ও সহসাধারণ সম্পাদক পদে মহিউদ্দিন খান বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন। দুর্নীতি মামলায় জামিন হয়নি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের। মিথ্যা তথ্য দিয়ে 10 কাঠার প্লট নেওয়ার অভিযোগে দুর্নীতি মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে তার জামিন আবেদন না মঞ্জুর করা হয়েছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়ার আদালত তাকে এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। একই সাথে খায়রুল হকের জামিনের আবেদন না মঞ্জুরও করেন তিনি। এদিন সকাল 9:36 দিকে ঢাকা কেরানীগঞ্জ কারাগার থেকে খায়রুল হককে আদালতে হাজির করা হয়। সকাল 10:32 দিকে এজলাসে ওঠানো হয়। শুনানি শেষে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। আসামি পক্ষের আইনজীবী মোনাইম নবী শাহিন তার জামিন চেয়ে শুনানি করেন। দুদকের পক্ষের আইনজীবী হাফিজুর রহমান এই জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিনের আবেদন না মঞ্জুর করেন। গত 6 আগস্ট দুদকের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে মামলাটি করেন। এতে খায়রুল হক সহ 8 জনকে আসামি করা হয়। এই মামলার উপর আসামিরা হলেন রাজুকের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নুরুল হুদা, সদস্য আ.ই.ম গোলাম কিবরিয়া, সদস্য মোহাম্মদ আবু বকর শিকদার, সদস্য মোহাম্মদ আনোয়ারুল ইসলাম শিকদার, সদস্য আক্তার হোসেন ভুইয়া, সাবেক যুগ্ম সচিব ও সদস্য এম মাহবুবুল আলম এবং সদস্য নাজমুল হাই। মামলার অভিযোগে বলা হয়, রাজধানীর 2 নম্বর শিক্ষা সম্প্রসারণ সড়কে 18.25 কাঠা জমির উপর 6 তলা পৈতৃক বাড়ি রয়েছে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের, কিন্তু তিনি দেশের প্রধান বিচারপতির দায়িত্বে থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে মিথ্যা তথ্য দিয়ে ও প্রতারণার আশ্রয় নিয়ে দ্য ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট রুল 1969 বিধি 13 লঙ্ঘনের মাধ্যমে হলফনামা দাখিল করে রাজুকের 10 কাঠা প্লট বাগিয়ে নেন। আরও বলা হয়, খায়রুল হক প্লট বরাদ্দের শর্ত ভঙ্গ করে নিজের ক্ষমতার অপব্যবহার করেন। রাজুকের কর্মকর্তাদের প্রত্যক্ষ সহায়তায় সুদ মওকুফের কোনো বিধান না থাকা সত্ত্বেও প্লট বরাদ্দের জন্য সাময়িক বরাদ্দপত্রে শর্ত ভঙ্গ করেন। তিনি নির্ধারিত সময়ের মধ্যে সুদসহ কিস্তির টাকা জমা না দিয়ে অবসরের পর অর্থাৎ বরাদ্দের 5 বছর পর সুদবিহীনভাবে টাকা জমা দেন। এই ক্ষেত্রে রাজুকের প্রচলিত নীতিমালা ভঙ্গ করে বিশেষ সুবিধা গ্রহণ করে সুদ বাবদ 4,74,240 টাকা পরিশোধ না করে সরকারের ক্ষতিসাধন ও আত্মসাৎ করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। উল্লেখ্য, গত 24 জুলাই সকালে ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর তিনি কখনো রিমান্ডে ও কখনো কারাগারে আটক রয়েছেন।
এদিকে আগামী সপ্তাহে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান এবং নাহিদ ইসলাম। জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় এবার শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিবেন আমাদের দেশ সম্পাদক মাহমুদুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনার মামলায় আজ ঐতিহাসিক প্রেক্ষাপটের সাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়ার কথা ছিল মাহমুদুর রহমান ও জুলাই গণ অভ্যুত্থানের নায়ক নাহিদ ইসলামের, কিন্তু ব্যক্তিগত কারণে তারা আসতে না পারার ট্রাইব্যুনালের কাছে সময় চাওয়া হয়। পরে সময় মঞ্জুর করে নতুন দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। ওই দিনই এ দুজন সাক্ষী নিজেদের সাক্ষ্য উপস্থাপন করতে পারবেন বলে আমরা আশাবাদী। এর আগে গত 9 সেপ্টেম্বর 14তম দিনের মতো এই মামলায় 6 জন সাক্ষ্য দিয়েছেন। এখন পর্যন্ত মোট 45 জনের সাক্ষ্য গ্রহণ রেকর্ড করেছেন ট্রাইব্যুনাল। 8 সেপ্টেম্বর 3 জন সাক্ষ্য দেন। গত 2রা সেপ্টেম্বর 36 নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন এই মামলার আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তার জেরা শেষ হয় 4 সেপ্টেম্বর। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে জুলাই আগস্টে গণহত্যা চালানো হয়েছে জানিয়ে তিনি ক্ষমা চেয়েছেন। একই সঙ্গে অজানা অনেক তথ্য ট্রাইব্যুনালের সামনে এনেছেন। সাক্ষীদের জবানবন্দিতে গত বছরের জুলাই আগস্ট আন্দোলনে দেশ জুড়ে হত্যাযজ্ঞ চালানোর বীভৎস বর্ণনা উঠে এসেছে। আর এসবের জন্য দায়ী করে শেখ হাসিনা, কামাল সহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন শহীদ পরিবার ও প্রত্যক্ষদর্শী সাক্ষীরা। এর আগে গত 1 সেপ্টেম্বর 10ম দিনের সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়। এদিন জবানবন্দি দিয়েছেন 6 জন। এর মধ্যে চিকিৎসক, সাংবাদিক ও প্রত্যক্ষদর্শী রয়েছেন। গত 10 জুলাই শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। এই মামলায় তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ আনে প্রসিকিউশন। ডাকসুতে শিবিরের বিজয় কোনো ছেলের হাতের মোয়া নয়, বলছেন গোলাম মাওলানা রনি। ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের বিজয়কে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও পরিশ্রমের ফল বলে উল্লেখ করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনীতিক মাওলানা রনি। তিনি লিখেছেন, ডাকসুতে জামায়াত শিবিরের বিজয় কোনো ছেলের হাতের মোয়া ছিল না। 50 বছরের অবিরত এবং ধারাবাহিক মেহনত, গত 15 বছরের কৌশল এবং গত 1 বছরের সুযোগ কাজে লাগিয়ে তারা যা পেয়েছে তা অনিবার্য ছিল। রনি বলেন, প্রতিপক্ষের অতি আত্মবিশ্বাস, অহমিকা এবং কৌশল ও পরিশ্রমের ঘাটতির কারণেই পরাজয়ের সূচনা হয়েছে। তার ভাষায়, এই পরাজয় শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে তা কেবল আল্লাহই জানে। গোলাম মাওলানা রনির এই মন্তব্য সামাজিক মাধ্যমে ইতিমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন তার বক্তব্য মূলধারার ছাত্র রাজনীতির প্রতি একটি সতর্ক সংকেত এবং ভবিষ্যৎ রাজনীতিতে পরিবর্তনের ইঙ্গিত বহন করে। উল্লেখ্য, সাম্প্রতিক ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেল একাধিক গুরুত্বপূর্ণ পদে জয়লাভ করে, যা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনায় জন্ম দিয়েছে। পূবালী ব্যাংকের শেখ হাসিনার লকার জব্দ করল এনবিআর। পূবালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি ব্যাংক লকারের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের গোয়েন্দা সেল। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকের সেনা কল্যাণ ভবনে অবস্থিত একটি লকারের সন্ধান পাওয়া গেছে। লকার নং 128। এই লকারের 2টি চাবির মধ্যে একটি শেখ হাসিনার কাছে রয়েছে। এনবিআর এর সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল একটি টিম লকারটি জব্দ করেছে। এনবিআর সূত্রে আরও জানা গেছে, লকারের স্বর্ণালঙ্কার সহ গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে, তবে এখনই বলা যাবে না। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই লকার জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে লকার খোলা হবে। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।